আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কচিকাঁচা আমার স্টুডেন্ট, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, তোমাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমাদের বিজ্ঞান বইয়ের অর্থাৎ তোমাদের হচ্ছে যে আমি যে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে তোমাদের সামনে যেহেতু বৃত্তি পরীক্ষা, যেহেতু তোমাদের পিএইচসি পরীক্ষা নেই, তো এই বৃত্তি পরীক্ষা উপলক্ষে আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে, অর্থাৎ বিজ্ঞান সাবজেক্টটা আমাদের কিভাবে পড়তে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের বৃত্তি পরীক্ষা উপলক্ষে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 9তম অধ্যায় আমাদের জীবনের প্রযুক্তি, অর্থাৎ আমরা আমাদের প্রত্যাহিত জীবনে, অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে প্রযুক্তিগুলো ব্যবহার করতেছি এই প্রযুক্তিগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ঠিক আছে, এর মাধ্যমে আমরা কি কি বিষয় জানতে পারবো এই বিষয়টা চলো তোমাদের সাথে আলোচনা করি। আচ্ছা, বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তি, এখানে প্রযুক্তি শব্দটা ব্যবহার করা হয়েছে, বিভিন্ন প্রযুক্তি যেমন বই, কলম, টেবিল, এরপরে বলা হচ্ছে যে বৈদ্যুতিক বাতি, ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়ার কাজ করছি। অর্থাৎ আমাদের লেখাপড়ার কাজে বিভিন্ন ধরনের প্রযুক্তির কথা বলা হয়েছে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আমরা দৈনন্দিন জীবনে অর্থাৎ পড়াশোনার কাজে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি, তাহলে 1 হচ্ছে বই, 2 হচ্ছে কলম, 3 হচ্ছে টেবিল, এরপর হচ্ছে 4 হচ্ছে বৈদ্যুতিক বাতি, 5 হচ্ছে ঘড়ি। ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করে কি করতেছি, লেখাপড়া করতেছি। এখানে পাশের চিত্রটা যদি লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু অনেক বিষয়গুলো দেখতে পাবা। যেমন এখানে ঘড়ির চিত্র দেওয়া আছে, এখানে লাইটের চিত্র দেওয়া আছে, এখানে খাতা কলমের চিত্র দেওয়া আছে, এখানে ক্যালকুলেটরের চিত্র দেওয়া আছে। ঠিক আছে, এবং একটা ভৌগোলিক ম্যাপের যে বিষয়টা এটা দেওয়া আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এক একটা প্রযুক্তি, অর্থাৎ আমাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের এক একটা কি প্রযুক্তি। ঠিক আছে, তো এরপরে কি বলা হচ্ছে দেখো, বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে এ সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। তাহলে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে এ সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। কি ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, কি ব্যবহার করে আমাদের বৈজ্ঞানিক প্রযুক্তিটা উদ্ভাবন করা হয়েছে, তাহলে অবশ্যই বলবা কি বিজ্ঞানের যে জ্ঞান ব্যবহার করে আমরা কি করেছি, মূলত এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছি। এরপরে যে বিষয়টা যে দেখো বলা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি, এদের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে। এই দুইটা প্রশ্ন হচ্ছে তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের ক্ষেত্রে দেখো বলা হয়েছে যে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে পার্থক্য করতে হবে এবং এদের মধ্যে কী রকম সম্পর্ক রয়েছে এই সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে। তো চলো তাহলে আমরা এবার বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা, এখানে বিজ্ঞান ও প্রযুক্তি, এখানে প্রশ্নে দেওয়া হয়েছে প্রযুক্তির উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞান ব্যবহার করি। তোমার কাছে প্রশ্ন যে প্রযুক্তি উদ্ভাবনে অর্থাৎ কোনো একটা কিছু তুমি তৈরি করবা, সেক্ষেত্রে কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করতেছো বা কিভাবে ব্যবহার করবা এই বিষয়টা নিয়ে। দেখো একটা কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ বাসার কাজ হিসেবে তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে। কাজটা হচ্ছে কি যে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার, এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। কি করতে হবে, পরিবহন, পরিবহন সম্পর্কে জানতে গেলে তাহলে যেমন পরিবহন একটা হচ্ছে আমাদের ক্ষেত্র, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রের নাম দেওয়া রাখা হয়েছে। 1 পরিবহন ক্ষেত্র, 2 চিকিৎসা ক্ষেত্র, 3 কৃষি ক্ষেত্র এবং 4 নম্বর হচ্ছে বাসাবাড়ি। এছাড়াও বিভিন্ন আরও অনেকগুলো ক্ষেত্র রয়েছে, তবে এই কাজের ক্ষেত্রে তোমাদের বিষয়গুলো চিন্তা করতে হবে। সেক্ষেত্রে কি বলা হয়েছে যে প্রযুক্তির নাম, পরিবহন প্রযুক্তির নাম কি, গাড়ি। অর্থাৎ গাড়ি এখানে যে কোনো ধরনের গাড়ি হতে পারে, এটা হচ্ছে আমাদের কি মূলত প্রযুক্তি। এবং বিজ্ঞানের জ্ঞান, ঠিক আছে, বৈজ্ঞানিক জ্ঞান এখানে কি কি ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এই প্রযুক্তির মধ্যে কি কি জ্ঞান পাচ্ছি সেটা হচ্ছে যে এই গাড়ির মধ্যে, আমাদের এই গাড়ির মধ্যে যেমন তাপ শক্তি রয়েছে,
যান্ত্রিক শক্তি রয়েছে। এছাড়াও কিন্তু গাড়িতে আমরা মূলত গাড়ি যখন চালানো হয় তখন সেখানে শব্দ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? এবং গাড়ির সাথে যেমন লাইট ব্যবহার করা হয়, তার মানে কি সেখান থেকে আলো শক্তি উৎপন্ন হয়, এ ধরনের বিষয়গুলো। তাহলে চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক ধরনের প্রযুক্তি রয়েছে। যেমন তুমি বলতে পারো যদি ঔষধ ঔষধ এক ধরনের প্রযুক্তি। কেননা ঔষধের মধ্যে এখানে রাসায়নিক শক্তি বিদ্যমান থাকে ঔষধ। এছাড়া হচ্ছে বিভিন্ন অপারেশনের যন্ত্রপাতি যেমন হচ্ছে এমআরআই, এরপর হচ্ছে সিটি স্ক্যান, এ ধরনের যে আধুনিক যন্ত্রপাতি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে তৈরি করা হয়েছে, এই যন্ত্রপাতি একেকটার ক্ষেত্রে একেক রকমের জ্ঞান আমরা পাবো। এরপর হচ্ছে যদি কৃষিক্ষেত্রে কথা বিবেচনা করো, কৃষিক্ষেত্রে কী, কী ব্যবহার করা হয়? যেমন এখানে ব্যবহার করা হতে পারে পাওয়ার টিলার, এরপরে হচ্ছে আমাদের পাম্প মেশিন, এরপরে হচ্ছে আমাদের কি ওষুধ স্প্রে করার মেশিন। এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে যদি পাওয়ার টিলারের কথা বিবেচনা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই পাওয়ার টিলার থেকে কি পাবো? যান্ত্রিক শক্তি পাবো, তাপ শক্তি পাবো, এরপর শব্দ শক্তি পাবো, ঠিক আছে? এরপরে হচ্ছে যে বাসাবাড়িতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। যেকোনো একটা প্রযুক্তির কথা যদি বিবেচনা করো, যেমন ফ্যানের এখান থেকে আমরা কি পাই? অর্থাৎ ফ্যানের মধ্যে কিন্তু ফ্যানের যে বাতাসের সাথে সংস্পর্শে এখানে শব্দ শক্তি উৎপন্ন হয়। এই ফ্যানটা গরম হয়, তার মানে কি এখানে তাপ শক্তি উৎপন্ন হয়। এরপরে হচ্ছে আমাদের বাতাস প্রবাহিত হচ্ছে, তার মানে কি যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। পাশাপাশি আবার কি হচ্ছে, যদি লাইটের কথা বিবেচনা করা হয়, টেলিভিশন, টিভি, ফ্রিজ সব ক্ষেত্রেই আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক জ্ঞান কিন্তু আমরা ব্যবহার করে এই প্রযুক্তিগুলো তৈরি করতেছি। তাহলে উপরের এখানে বলা হয়েছে যে 2 নম্বর বিষয় যে ছকে উল্লেখিত ক্ষেত্রসমূহ কেন কোন কোন প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয় তা তালিকা তৈরি করো। অর্থাৎ উপরে যে ছকটা আছে এরকম তালিকা তৈরি করতে হবে। তাহলে তোমাদের লিখলে বিষয়গুলো আরও পরিষ্কার হবে এবং সুন্দরভাবে তোমরা পারবা। এছাড়া আরেকটা বলা হচ্ছে যে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। তোমরা যখন আলোচনা করবা যে কে কী ধরনের জ্ঞান খুঁজে পেল কোনো প্রযুক্তির মধ্যে, এই বিষয়টা যখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে টেলিভিশন একটি প্রযুক্তি, এতে কী ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা মনে হয় কি, আমার মনে হয় যে তাহলে এই একজন ব্যক্তি সে বলতেছে কি টেলিভিশনে আমরা বিদ্যুৎ শক্তি, এরপর বলা হচ্ছে যে শক্তির রূপান্তর, আলো শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, সব ধরনের শক্তি কিন্তু এখানকার এই টেলিভিশনের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমাদের সারসংক্ষেপে আমরা জানব যে ওই অধ্যায়ের বিষয়বস্তু অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী, এই সংজ্ঞাটা আমরা এখান থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা এবং বর্ণনা করা হয়। তাহলে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিজ্ঞান কি? তাহলে আমরা কি বলবো যে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রাকৃতিক ঘটনা কী করা হয়? প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা ও বর্ণনা করে। তাহলে বিজ্ঞানের সংজ্ঞা তোমরা দিতে পারো যে বিজ্ঞান কি? বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে কী করা হয়? প্রকৃতির ঘটনা ব্যাখ্যা ও বর্ণনা করা হয়। প্রকৃতিতে ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়। তাহলে প্রকৃতির ঘটনা সম্পৃক্ত প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে তুমি কি পদ্ধতি অবলম্বন করবা? তাহলে উত্তরটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করব। আচ্ছা, এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এই যে বৈজ্ঞানিক পদ্ধতি, এটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতি কি, বা বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে আসলে এই যে ধারাবাহিকভাবে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের কিভাবে ধারাবাহিকভাবে বিষয়গুলো পড়তে হবে বা জানতে হবে বা কাজগুলো করতে হবে। ধাপসমূহ এখানে ধাপগুলো যেমন দিয়ে রাখা হয়েছে যদি বিবেচনা করো, দেখো বলা হয়েছে 1 নম্বরে বলা হচ্ছে পর্যবেক্ষণ, 2 নম্বরে বলা হচ্ছে প্রশ্ন তৈরিকরণ, এরপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে অনুমান করতে হবে, পরীক্ষণ করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময়। তাহলে পর্যবেক্ষণ সম্পর্কে যদি আমরা বলতে চাই যে আসলে পর্যবেক্ষণটা কি?
পর্যবেক্ষণ সম্পর্কে আমরা যদি বলি, দেখো বলা হচ্ছে আমাদের চারপাশে পরিবেশে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। আমাদের চারপাশে পরিবেশে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, যেমন যদি তুমি পড়ার টেবিলে পড়তেছো, পাশে একটা শব্দ ঘড়ির মধ্যে ঘড়ির কাঁটাগুলোর শব্দ হচ্ছে, তাহলে এখানে একটা কৌতূহল জাগতে হবে যে এখানে শব্দটা কোথা থেকে আসতেছে। অবশ্যই তাহলে কি সেখানে শব্দ শক্তি তৈরি হচ্ছে, ঠিক আছে। এছাড়াও কি ঘড়ির কাঁটাগুলো ঘুরতেছে, তার মানে কি সেখানে অবশ্যই যান্ত্রিক শক্তি রয়েছে। এরপর যদি মনে করো যে লাইট থেকে কৌতূহলবশত তুমি যদি মনে করো যে লাইট থেকে আলো জ্বলতেছে, তাহলে এই আলোটা হচ্ছে কি, আলোটা হচ্ছে এক ধরনের শক্তি, ঠিক আছে। এইভাবে আমাদের কি প্রথম অবস্থায় পর্যবেক্ষণের মূল বিষয়বস্তু হচ্ছে যে কৌতূহল বোধ করতে হবে, অর্থাৎ তোমাকে বিজ্ঞান সম্পর্কে অনুসন্ধানের বিষয়ের ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে হবে। এরপর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্রশ্ন তৈরিকরণ। তুমি কী ধরনের প্রশ্ন তৈরি করবা? যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, আমাদের মনে এই সম্পর্কে নানা প্রশ্ন আসতে পারে। এই সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নাও যার উত্তর পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে পাওয়া সম্ভব। যেমন আমি যদি আমার বাগানে যদি কী করি, একটা গাছকে পর্যবেক্ষণ করি, তাহলে এই গাছ সম্পর্কে যদি আমাদের কী ধরনের, অর্থাৎ গাছ কীভাবে বেঁচে থাকে, এ ধরনের একটা প্রশ্ন তৈরি করলাম, ঠিক আছে। বা গাছ কী খাবার খায়, এ ধরনের প্রশ্ন বের করলাম। তাহলে গাছ কীভাবে বেঁচে থাকে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অবশ্যই এটা পর্যবেক্ষণ করতে হবে। তাহলে সেখানে পর্যবেক্ষণের মধ্য দিয়ে, অর্থাৎ বা গাছ কিসের মাধ্যমে খাদ্য গ্রহণ করতেছে, কোথায় খাদ্য তৈরি করতেছে, ঠিক আছে। এই বিষয়গুলো কি প্রশ্ন তৈরি করতে হবে। এরপর অনুমান করতে হবে, যেমন পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি, এটি হচ্ছে অনুমান। তাহলে তুমি দেখলে যে গাছটি বেঁচে আছে, তো প্রশ্ন তৈরি করার মাধ্যমে সম্ভাব্য কিছু উত্তর, যেমন তুমি তাহলে বলতে পারো যে এর মূলটা থাকে কোথায়, মাটির নিচে। তাহলে অবশ্যই সে শিকড় বা মূল দ্বারা কী করে, খাদ্য গ্রহণ করে। আবার প্রকান্তরে আরেকটা বিষয় যদি বিবেচনা করো যে এ খাদ্য তৈরি করতেছে কোথায়, প্রশ্ন তৈরি করলে, ঠিক আছে। তাহলে উত্তরটা ধরো যে তুমি আইডিয়া করে লিখলে যে খাদ্য তৈরি করে পাতায়। এই ধরনের কি তোমার অনুমান করতে হবে, প্রশ্নের উত্তরের অনুমান করতে হবে। এরপর হচ্ছে যে পর্যবেক্ষণ বা পরীক্ষণ। অনুমানের পর আমাদের কী করতে হবে, পরীক্ষণ করতে হবে, অর্থাৎ একটা পরীক্ষা করতে হবে। অনুমানকারী সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষা পরিকল্পনা করি। পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংরক্ষণ করি। পরীক্ষাটির সম্পাদন করি, তথ্য সংগ্রহ করি এবং পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি। এখানে আমাদের অনুমানটি সঠিক কিনা যাচাই করার জন্য বলা হচ্ছে যে অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য আমাদের কী করতে হবে, পরীক্ষার পরিকল্পনা করি। এরপর দ্বিতীয় বিষয়টা কী করতে হবে, পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ। পরীক্ষাটি করার জন্য আমাদের কী করতে হবে, পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় উপকরণ কী করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষাটির সম্পাদন করি, অর্থাৎ পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে এবং কি তথ্য সংরক্ষণ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি। এটাই হচ্ছে কি আমাদের পরীক্ষণ। তাহলে তুমি যে গাছ, এই গাছের শিকড় যদি কেটে দাও তাহলে গাছটা মরে যাবে। তাহলে শিকড় সহ যদি কোনো একটা গাছ লাগাও এবং সেখানে যদি পানি দাও, সেই পানিটা গাছে শোষণ করবে এবং সেটা কী হবে, পাতায় রান্না, অর্থাৎ তার খাদ্য প্রস্তুত তৈরি করবে। এরপর হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি। কি বলা হচ্ছে যে প্রাপ্ত তথ্য কী করতে হবে, আমাদের বিশ্লেষণ করি। এরপর হচ্ছে এর ফলাফল সারসংক্ষেপে করি। এরপর বলা হচ্ছে যে ফলাফলটি অনুমানকারীর সাথে মিলছে কিনা তা যাচাই করতে হবে। তুমি যে প্রথমে অনুমান করেছিল সেই বিষয়টার সাথে এটা আমাদের কী করতে হবে, যাচাই করতে হবে। এই ছিল কি আমাদের সিদ্ধান্ত গ্রহণ। এরপরে লাস্ট যে কাজ সেটা হচ্ছে বিনিময়, অর্থাৎ প্রাপ্ত ফলাফল এবং গৃহীত সিদ্ধান্তর অন্যদের সাথে বিনিময় করি। অন্যদের সাথে বিনিময় বলতে এখানে তোমার আরও যে বন্ধুগুলো আছে তারা যদি এই কাজটা করে, ঠিক আছে, এই পরীক্ষাটা যদি করে, তাহলে তাদের সাথে আমাদের কী করতে হবে, এই ফলাফলের গ্রহণ এবং সিদ্ধান্তর মাধ্যমে বিনিময় করতে পারি, ঠিক আছে। এই ছিল আমাদের বৈজ্ঞানিক ধাপসমূহ। তাহলে মনোযোগ সহকারে এই ধাপসমূহ অবশ্যই আমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে পর্যবেক্ষণ, 2 নম্বর হচ্ছে প্রশ্ন তৈরিকরণ, 3 নম্বর হচ্ছে অনুমান করা, 4 নম্বর হচ্ছে পরীক্ষণ, 5 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, 6 নম্বর হচ্ছে বিনিময়।
তাহলে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ কয়টি? 6টি। এই বিষয় নিয়ে তাহলে তোমাদের বলবো এই ছকটা বেশি বেশি লিখবা, কেননা এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো এর পরবর্তীতে আমরা আলোচনায় যাই। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি আসলে কি, এই বিষয় সম্পর্কে আমরা জানবো। এখানে দেখো বলা হচ্ছে যে প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য বৈজ্ঞানিক ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ প্রযুক্তি কি, তাহলে আমরা বলতে পারি প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য কি বলা হচ্ছে, প্রযুক্তি জন্য বৈজ্ঞানিক ব্যবহারের প্রয়োগ। প্রযুক্তি মানুষের জীবনের মান উন্নয়নের বিভিন্ন পণ্য, অর্থাৎ প্রযুক্তি মানুষের জীবনের কি করে, মান উন্নয়নের বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি, এরপর হচ্ছে এবং পদ্ধতিতে উদ্ভাবন করেছে। অর্থাৎ প্রযুক্তি আমাদের কি, প্রযুক্তি হচ্ছে অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবহারের প্রয়োগটাই হচ্ছে আমাদের কি, প্রযুক্তি। এরপর বলা হচ্ছে যে আমাদের প্রযুক্তি ব্যবহার করে কি কি উৎপন্ন করা হয়েছে, বিভিন্ন পণ্য। কি বলা হচ্ছে, 1 বিভিন্ন পণ্য, 2 যন্ত্রপাতি, 3 বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে পদ্ধতির উদ্ভাবন করা হয়েছে, বিভিন্ন প্রযুক্তির আবার নতুনভাবে উদ্ভাবন করা হয়েছে। যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞানের সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা কী নিয়ে গবেষণা করেছে, বিদ্যুৎ নিয়ে গবেষণা করেছেন, এ সম্পর্কে আমাদের কি করেছে, ধারণা ও জ্ঞান সৃষ্টি করেছেন। এই বিজ্ঞানী জ্ঞান বা ফ্রিজ, যেমন টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতির উদ্ভাবনের কাজে লাগিয়েছে। ওই যে বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করেছে, এই যে জ্ঞানটা পেয়েছে, এই জ্ঞান কোথায় কোথায় ব্যবহার করেছে, দেখো জ্ঞানটা আমাদের কি বলা হয়েছে যে ফ্রিজ, টেলিভিশন, মোবাইল, এরপর হচ্ছে বৈদ্যুতিক বাতি উদ্ভাবনের কাজে লাগানো হয়েছে। এগুলো হচ্ছে কি আমাদের ওই যে বিদ্যুৎ নিয়ে গবেষণার ফলে প্রাপ্ত জ্ঞান, কাজে লাগানোর ফলে প্রাপ্ত প্রযুক্তি। প্রযুক্তি ব্যবহার নানান ক্ষেত্রে রয়েছে। প্রযুক্তি ব্যবহার কোন কোন ক্ষেত্রে রয়েছে, যেমন 1 বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, 2 বলা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, 3 বলা হচ্ছে যোগাযোগ ক্ষেত্রে, 4 নম্বর হচ্ছে যাতায়াত ক্ষেত্রে। এছাড়াও আরও অনেক ক্ষেত্রেই আমাদের কি প্রযুক্তির ব্যবহারগুলো রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রযুক্তি কি। প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ ব্যবহারিক প্রয়োগটাই হচ্ছে আমাদের কি, প্রযুক্তি। এরপর যে বিষয়টা দেখো যে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক, অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা কি, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। বিজ্ঞান এবং প্রযুক্তি পরস্পরের সাথে কিভাবে সম্পৃক্ত, পরস্পরের সাথে তাহলে এরা হচ্ছে নিবিড়ভাবে সম্পৃক্ত। এরপর বলা হয়েছে যে অতীতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে এত নিবিড় ছিল না। অর্থাৎ অতীতে বিজ্ঞান কি ছিল, নিবিড় ছিল না, নিবিড় ছিল না, অবশ্যই নিবিড় ছিল না। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। বিজ্ঞানীরা কি করেছেন, যদি প্রশ্ন করা হয় বিজ্ঞানীরা কি করেছেন, বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। সেখানে ব্যবহারিক জীবনের সমস্যার সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। অর্থাৎ বিজ্ঞানীরা অর্থাৎ আদিমকালের বিজ্ঞানীরা কি করেছে, গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনা ব্যাখ্যা দিয়েছেন। সেক্ষেত্রে সেখানে ব্যবহারিক জীবনের সমস্যার সমাধানের কোনো উদ্দেশ্য তাদের ছিল না। অর্থাৎ তারা কোনো বিষয় ঘটেছে, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে, বাট এর বাস্তব জীবনে প্রয়োগ তারা করেনি। তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছে। তারা কি করেছে, তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছে। আদিমকালের বিজ্ঞানীরা কি করেছে, তাহলে বলবা তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছে।
এরপর দেখো বলা যায় যে অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যার সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে। তাহলে তোমার কাছে প্রশ্ন হচ্ছে প্রযুক্তি কেন উদ্ভাবন হলো? প্রযুক্তি কেন উদ্ভাবন হলো? প্রশ্নটা কি ভালো করে বুঝাও। প্রযুক্তি কেন উদ্ভাবন হলো? তাহলে আমরা বলতে পারি যে জীবনের উন্নত করাকে, অর্থাৎ জীবনকে কি করবে? উন্নত করার লক্ষ্যে, এবং বলা হচ্ছে বাস্তব সমস্যার সমাধানের জন্য মানুষ কি করেছে? এখানে প্রযুক্তি, ঠিক আছে, অর্থাৎ প্রযুক্তি উদ্ভাবন করেছে। তারা পাথরের হাতিয়ার, তারা কি কি তৈরি করেছে আদিমকালের মানুষ? যেমন পাথরের হাতিয়ার, আগুন, পোশাক এবং ধাতব যন্ত্রপাতি, চাকার মতো সরল প্রযুক্তি উদ্ভাবন করেছে। তাহলে আমরা বলতে পারি যে আদিমকালের মানুষ কি ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছে? দেখো প্রযুক্তি কেন আবিষ্কার করলো? জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যার সমাধানের জন্য মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে। তারা পাথরের হাতিয়ার, আগুন, পোশাক এবং ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তি কি করেছে? উদ্ভাবন করেছে। অর্থাৎ এখানে বিষয়টা কি দাঁড়ালো? অর্থাৎ প্রযুক্তিটা আগেকার মানুষ তৈরি করেছে, তারা সাধারণ কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছে। সেগুলো কি? পাথরের হাতিয়ার, যেমন পাথরের হাতিয়ার দ্বারা কি করতো? জমি চাষ করতো, পশু শিকার করতো, ঠিক আছে। এবং আগুন, অর্থাৎ প্রথম অবস্থায় মানুষেরা কি করতো? দেখো মজার বিষয়টা হচ্ছে যে আদিমকালের মানুষগুলো প্রথম অবস্থায় পশু পাখি বা ফলমূল খেয়ে বেঁচে থাকতো। এরপরে যখন হাতিয়ার, অর্থাৎ পাথরের হাতিয়ার তৈরি করলো, তখন তারা কি করলো? অর্থাৎ বন্য পশু পাখি শিকার করে কাঁচা মাংস খেতেও। এরপরে যখন তারা আগুন আবিষ্কার করলো, আবিষ্কারের ঘটনা তোমরা জানো যে আগুন আবিষ্কার করা হয়েছে মূলত কি দ্বারা? পাথরে পাথরে ঘর্ষণের মাধ্যমে। এরপর হচ্ছে যে তারা পোশাকটা তৈরি করলো কিভাবে? তারা গাছের ছাল, ঠিক আছে, বাকল এবং বলা হচ্ছে পাতা, এছাড়াও হচ্ছে পশু শিকারের পর যে তারা যে চামড়া ব্যবহার করতো, এই চামড়া ব্যবহার করে তারা কি করতো? পোশাক তৈরি করতো। এরপর হচ্ছে যে ধাতব যন্ত্রপাতি, সেক্ষেত্রে লোহার যন্ত্রপাতিও কিন্তু তারা আবিষ্কার করেছে। এবং চাকার মতো সরল প্রযুক্তিও কিন্তু তারা আবিষ্কার করেছে। চাকার মাধ্যমে তারা কি করেছে? যেমন পশু পাখি দ্বারা, অর্থাৎ গরু দ্বারা, যেমন গরুর গাড়ির ক্ষেত্রে সরল চাকা, কাঠের চাকা প্রয়োজন হয়েছিল, এরকম বিষয়। এরপর দেখো বলা যায় যে 18 শতকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তাহলে অর্থাৎ প্রযুক্তির যে ব্যাপক উন্নয়ন সাধিত হয় কোন শতকে? প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয় কোন শতকে? তাহলে ভালোভাবে মনে রাখবা যে 18 শতকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক কী হয়? উন্নতি সাধিত হয়েছে, ঠিক আছে। তাহলে 18 শতক বলতে এখানে 1701 থেকে শুরু করে এটা হচ্ছে যে আঠারোশো পর্যন্ত, এটাকে বলা হয় 18 শতক। অর্থাৎ 1701 থেকে শুরু করে 18 শতক পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের 18 শতক। শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিশ্বে বিশেষ করে কি কি ক্ষেত্রে? দেখো বিশেষ করে কৃষি, শিল্প কারখানা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে শিল্প বিপ্লব ঘটেছে? তাহলে প্রশ্নের উত্তরটা হচ্ছে যে কৃষি, শিল্প কারখানা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে মূলত আমাদের কি করা হয়েছে? এই শিল্প বিপ্লবটা কিন্তু ঘটেছে। বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। বাষ্প ইঞ্জিন কিভাবে তৈরি করা হয়েছে? তাহলে বিজ্ঞানীর আবিষ্কৃত জলীয় বাষ্পর ক্ষমতাকে, অর্থাৎ বিজ্ঞানীর আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে কি করেছে? মানুষ বাষ্প ইঞ্জিন তৈরি করেছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বাষ্প ইঞ্জিন কিভাবে উদ্ভাবন করা হয়েছে, তাহলে উত্তরটা হচ্ছে বিজ্ঞানীদের আবিষ্কারকৃত বাষ্পীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে বাষ্প ইঞ্জিন তৈরি করা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে এই বাষ্প ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হয়। তাহলে বাষ্প ইঞ্জিন কিভাবে ব্যবহার করা হয়? তাহলে তুমি বলতে পারো যে এই বাষ্প ইঞ্জিন মূলত ব্যবহার করা হয়, এই বাষ্প ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি
এবং জাহাজ চালাতে ব্যবহার করা হয়। এখনও কিন্তু এই বাষ্প ইঞ্জিনের সাহায্যে আমাদের যেমন রকেটের কথা যদি বিবেচনা করো, রকেটে কিন্তু যে ধোঁয়াগুলো দেখি এগুলো আসলে মূলত পানির বাষ্প ছাড়া আর অন্য কিছুই নয়। এবং বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। বিজ্ঞানীরা প্রযুক্তি নিয়ে গবেষণার সময় প্রযুক্তির ব্যবহার করে থাকে। তাহলে বিজ্ঞানীরা কোথায় প্রযুক্তি ব্যবহার করে থাকে? বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকে। তাহলে এখান থেকে আরেকটা বিষয় পাচ্ছি যে বিজ্ঞানীরা কী করে? প্রযুক্তি নিয়ে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকে। অর্থাৎ প্রকৃতি নিয়ে গবেষণা, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের প্রকৃতি বা পরিবেশ। যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কী ব্যবহার করে পারি? দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকে। তাহলে অণুবীক্ষণ যন্ত্র কীভাবে ব্যবহার করা হয়? খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। তাহলে আমরা এতদূর পর্যন্ত শেষ পর্যন্ত এসে আমরা কি বললাম? যে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের প্রতি নির্ভরশীল। তাহলে আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ঠিক আছে, আমাদের আজকের আলোচনায় এতটুকুই থাকবে। দেখো যে এটা হচ্ছে আমাদের আধুনিক দূরবীক্ষণ যন্ত্র, আর এটা হচ্ছে মাইক্রোস্কোপের চিত্র। ঠিক আছে, এছাড়া হচ্ছে যে প্রাচীনকালের হাতিয়ার, অনেক হাতিয়ারগুলো। এরপরে হচ্ছে যে এখানে আমরা প্রযুক্তিগুলো দেখলাম, ফ্রিজ, কম্পিউটার, এরপর হচ্ছে প্রাইভেট কার, এগুলো হচ্ছে কি আমাদের প্রযুক্তি। তো আশা করি একটু হলেও উপকৃত হয়েছো। আর এই পরীক্ষাটা তোমরা বৈজ্ঞানিক পরীক্ষাটা করে দেখবা যে এখানে মূলত যে পরীক্ষাটা করানো হচ্ছে এটা হচ্ছে আমাদের যে পরীক্ষাটা এখানে যে পরীক্ষাটা তোমরা দেখতেছো, এখানে মূলত পরীক্ষা করা হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে যে বাতাসের ওজন আছে, এটা পরিমাপ করা হয়েছে। ঠিক আছে, আমি তোমাদের ক্লাসে এটা করিয়েছি। যারা আমার কাছে পড়ো তাদের আমি বেলুনের মধ্যে বাতাস উঠাই আর একটা খালি বেলুন ঝুলিয়ে দেখেছি যে বাতাসের ওজন আছে। ঠিক আছে, এটা তোমরা পরীক্ষাটা করবা। তো আজকের মতো এটুকুই আলোচনা ছিল। সামনের দিনে আবারও বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।